বেঞ্চের ক্ষেত্রে। যেমন আর মাত্র বোধহয় 20 দিনও নাই, 21-22 দিন মতো কোর্ট আছে, 15-16 দিন, 22 দিন হবে বোধহয়, 26 দিন আছে, সরি। তো সেইখানে যেগুলো শুনানি বেঞ্চ, এত দর্শকরা খুঁটিনাটি বুঝবে না, মোট কথা যেগুলোর মামলা বহুদিন ঝুলে আছে, যেগুলো বুঝবে সেগুলো পর্যন্ত বলেন। হ্যাঁ সেটাই বলছি। এবং মোশন বেঞ্চ, মোশন মানে কেউ বেলের জন্য আসে, কেউ তার বাড়ি উচ্ছেদ হচ্ছে সেই উচ্ছেদ ঠেকাতে আসে, কারো দোকান কেড়ে নিচ্ছে সেইটা আসে, কেউ অন্যায়ভাবে জেলে আছে, বা কারো জমি নিয়ে সমস্যা। এইটার ক্ষেত্রে আমাদের প্রত্যাশা ছিল, বা আইনজীবীরা A to Z, গত বুধবারে উনি বেঞ্চ দেওয়ার পর গত বৃহস্পতিবার ছিল ওয়ার্কিং ডে, আমার পেশাগত কারণে প্রায় 12-13টা কোর্টে মামলা করতে যেতে হয়েছে। এখানে টপমোস্ট সিনিয়রও হতাশ, আমাদের মতো সিনিয়ররাও হতাশ, আশরাফ সাহেবের মতো মিডল লেভেলের সিনিয়ররাও হতাশ, তরুণরা হতাশ, সবাই হতাশ। এবং পুরো বিচার বিভাগে যেন একটা অঘোষিত নীরবতা নেমে এসেছে, সেই নীরবতা কবরের নীরবতা। যেটা কি হলো, কারণটা হচ্ছে এক হলো হিয়ারিং বেঞ্চগুলো ভাঙবার দরকার ছিল না, আরেকটা হচ্ছে অতীতে আওয়ামী লীগ কি করেছে, আমি আওয়ামী লীগের আমলের প্রধান বিচারপতিরা কি করেছে আমি এটুকু খালি বলি। তাদের আমলের অ্যাটর্নি জেনারেল মারা গেছে মাহবুব আলম সাহেব, তারপরে ছিলেন আমিনউদ্দিন সাহেব, বা অন্যান্য অ্যাডিশনাল, ওদের কথা নাই বললাম। এরা কি দেখতে, এরা তাদের ডিএজিদের কাছে রিপোর্ট নিত কোন বেঞ্চ একটু উদারভাবে বিচার প্রার্থী জনগণকে জামিন দেয়। কারণ জামিন মানে খালাস না, এটা মানুষ বোঝে। জামিন হচ্ছে জেল থেকে বের হবে, আদালতে একজন টাকা দিয়ে বেল বন্ড দেবে, অর্থাৎ এটাকে বলে জামিনের আপনার বন্ড, এবং প্রতি মাসে কোর্টে হাজিরা দেবে, বিচার করে যার জেল হবে, যাবজ্জীবন হবে, ফাঁসি হবে, যা হবে হবে। তো মাহবুব আলম সাহেবের আমলে প্রথম চালু হলো। এর আগে প্রয়াত এই যে মোহাম্মদ আলী সাহেব বা প্রয়াত হাসান আরিফ সাহেবের সময় একটু একটু ওই আপনার অল্প অল্প সর্দি জ্বরের মতো ওনারাও করতেন। যেমন আমার মনে আছে জাস্টিস আব্দুল মতিন, এখন গণতন্ত্রের জন্য অনেক লড়াই করে, উনি একবার দ্রুত বিচার আইনকে চ্যালেঞ্জ করে আমরা রিট করেছিলাম, আমরা মানে আমাদের আইনজীবীরা, সকালে রুল দিয়েছিলেন, বিকালে মুদাস্সির সাহেব বেঞ্চ ভেঙে দিয়েছিল অ্যাটর্নি জেনারেল গিয়ে বলায়। তো এইটাকে আরো একেবারে ক্যান্সারের মতো করে পরিণত করেছিল সাবেক অ্যাটর্নি জেনারেল প্রয়াত জনাব মাহবুব আলম সাহেব, এবং তারপরের জন যিনি ছিলেন আমিনউদ্দিন। অর্থাৎ ডিএজিরা রিপোর্ট করতো, এই কোর্ট একটু তাড়াতাড়ি মোশন নিষ্পত্তি করে, হয়তো জামিনের সংখ্যা যেখানে অন্য কোর্ট 8টা দেয় উনি 14টা দেয়, তাহলে ওই কোর্ট ভেঙে দাও। এখনো যেন সেটার পুনরাবৃত্তি না হয়, এইটা আমাদের খেয়াল রাখতে হবে এখন, কারণ হাইকোর্টের জজরাও টেনশনের মধ্যে আছে। এটা হবে কেন, বিচারপতিরা স্বাধীনভাবে কাজ করবে, কেউ যদি অন্যায়ভাবে জামিন দেয়ও তার বিরুদ্ধে রাষ্ট্র আপিল করবে, আপিল করছে, কিন্তু সেই জন্য ওই বিচারকের বেঞ্চ ভেঙে দিতে হবে কেন, বিচারকের এখতিয়ার ভেঙে দিতে হবে কেন, বদলাতে হবে কেন? তাহলে তো আমরা শেখ হাসিনার আমলেই আছি, উনি লুটিয়ান দিল্লিতে আরামে বসে ইন্ডিয়ার সেবা শুশ্রূষা নিচ্ছে, কিন্তু ওনার ব্যবস্থাই তো এখানে চলছে। এবং শুধু এটা বিচার বিভাগের, আমি প্রাসঙ্গিক বলে বলছি, আজকে আমার দেশ তো এই সরকারের খুব সমর্থক পত্রিকা, মাহমুদুর রহমান সাহেব, সেই আমার দেশে রিপোর্ট বেরিয়েছে, আপনি দেখবেন যে গত মার্চে বর্তমান সরকারের 2 উপদেষ্টা, ইউনূস সাহেবের খুব ঘনিষ্ঠ 2 উপদেষ্টার এপিএস এবং পার্সোনাল অফিসারদের কয়েকশো কোটি টাকার দুর্নীতির তদন্ত গত মার্চ মাস থেকে শুরু করেছে। তারা ক্ষমতা নিয়েছে অগাস্টে, মার্চেই 300-400 কোটি টাকার দুর্নীতির তদন্ত। আপনি অনুপাতিক সময়টা বের করেন আর অন্য সরকারের সময় মিলান, কত ফাস্ট এরা 5-6 মাসেই কাজ ছেড়ে ফেলছে। সেই দুর্নীতির অনুসন্ধান এখনো শেষ হয়নি, মাফ করবেন তদন্ত না, অনুসন্ধান। কেস তো ফাইল দূরের কথা, দুদকের মামলায় আগে অনুসন্ধান করে দুর্নীতি দমন। এবং দুর্নীতি দমন আজকে ইন্টারভিউ দিয়েছে আমার দেশে, দুর্নীতি দমন কমিশনের একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেছে, আমরা গায়েবী আতঙ্কের ভয়ে কাজ করতে পারছি না। অনেক সরকার সমর্থক অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরা প্রায় নাকি এখন দুদকে যাচ্ছে তদবিরের জন্য, এটা ওনাদের রিপোর্ট, আমার দেশে মাহমুদুর রহমান ভাই পত্রিকা। তাহলে কি দাঁড়ালো, দুদকটাকে তো স্বাধীন করতে পারতো, এর জন্য তো আইন লাগতো না। দুদক আইন তো নিজেই একটা স্বাধীন আইন, প্রয়াত মধুচ্ছেদ করে গিয়েছিলেন। কেন এই পরিস্থিতি হলো, মানে এই সরকার তো কোনো দল হলো কারণ সরকার চায় না, হলো কারণ সরকার চায় না। এই যে আশরাফ সাহেব যে বলল, আসিফ নজরুল সাহেব যে কন্টেম্পচুয়াস বক্তব্য দিয়েছিল, আইনজীবীরা প্রচন্ড প্রতিবাদ করেছিল,
এবং আমি কৃতজ্ঞ প্রধান বিচারপতি অনুধাবন করে আর ওই চিঠির বেশি অগ্রগতি করেননি। হতে পারে উনি ভদ্র মানুষ, ঠিকই উনি বুঝতে পেরেছেন। কিন্তু আসিফ নজরুলের তো ক্ষমা চাওয়া উচিত ছিল, উনি চাননি। উনি নিজেকে আনিসুল হকের মতো মনে করছেন। তো ভবিষ্যতে ওনাকে আনিসুল হকের মতো রেডি থাকতে হবে। কারণ আমার যেটা দুঃখ লাগছে এই বিচার বিভাগ স্বাধীনের প্রসঙ্গে আলাপ করে, যে মাত্র এটা কয় তারিখ আজকে হাসিনা আক্তার, আজকে হচ্ছে 15 নভেম্বর, অর্থাৎ অগাস্টের 5 তারিখ 2024 থেকে 25-এ 1 বছর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মাত্র 15 মাস অতিবাহিত হয়েছে। যারা ক্ষমতায় আছে, ভবিষ্যতে ক্ষমতায় যেতে চায়, বা বিশেষ করে যারা আছে, যেতে চাওয়ারটা পরে আলাপ করি নির্বাচনের পর, যারা ক্ষমতায় আছে মনে হচ্ছে কিচ্ছু শিক্ষা নেয়নি বিগত সরকারের করুণ পরিণতির জন্য। আওয়ামী লীগের পরিণতি হয়েছিল কেন খারাপ? একটা ছোট্ট কোশ্চেন করতে চাই, অনুমতি ক্রমে। কোশ্চেনটা হচ্ছে, এই যে বেঞ্চগুলো যে ভেঙে দিল, পুনর্গঠন করলো, এই যে সিনিয়র বিচারপতি মহোদয়দের কাছ থেকে যে একদম কনিষ্ঠ যেদিন শপথ দিল, জন্ম হওয়ার সাথে সাথে যাদেরকে এই ধরনের রিট পাওয়ার, যারা সিনিয়র আগে করতেন ক্রিমিনাল পাওয়ার, তাদেরকে মোশন বেঞ্চে প্রিসাইডিং জাজ করে দিল, এইটা কি অন্যান্য বিচারপতি অথবা সিনিয়র বিচারপতিদের জন্য সম্মান বয়ে নিয়ে আসে, নাকি এটা তাদের জন্য একটা বৈষম্যতা বয়ে নিয়ে আসে? না, বৈষম্যের প্রশ্ন তো না, এটা তো বৈষম্য আমি বলতে চাই এইটা আমাদের দীর্ঘদিনের যে ঐতিহ্য, যে ঐতিহ্যগুলো ব্রেক হয়েছিল 2001 থেকে 6, এবং পরবর্তীকালে এটা একটা ক্যান্সার রোগে পরিণত হয়েছিল বিগত শেখ হাসিনার আমলে, ব্যারিস্টার শফিক আহমেদ এবং আইনমন্ত্রী আনিসুল হকের আমলে, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম এম আমিনুদ্দিনের আমলে, সেইটারই পুনরাবৃত্তি আমরা দেখছি। এইটা আমাদের কাম্য না। ধরেন বিচারপতিরা যে জুরিসডিকশনই দিক, তারা তাদের হিয়ারিং করবে, বা প্রধান বিচারপতি বেঞ্চ পরিবর্তনের এখতিয়ার তো তাকে সংবিধান দিয়েছে, কিন্তু সেই সংবিধানই একটা ল্যাঙ্গুয়েজ আছে আর্টিকেল 107(3)-তে, এইটার বাংলাটা আমি পড়ে শোনাই। সেটা হচ্ছে subject to any rules made under this article, the Chief Justice shall determine which judges are to constitute any bench of a division of the Supreme Court and which judges are to sit for any purpose. বাংলা হচ্ছে এই অনুচ্ছেদের অধীন, খেয়াল করেন হাসিনা আপা, প্রণীত বিধি সমূহ সাপেক্ষে কোন কোন বিচারক লইয়া কোন বিভাগের কোন বেঞ্চ গঠিত হইবে এবং কোন কোন বিচারক কোন 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 উদ্দেশ্যে আসন গ্রহণ করিবে তা প্রধান বিচারপতি নির্ধারণ করিবে। এটা মাঝখানে দাড়ি নাই হাসিনা আপা, আছে এই অনুচ্ছেদের অধীন প্রণীত বিধি সমূহ সাপেক্ষে। তার মানে আমাদের সংবিধানের উদ্দেশ্যই ছিল এইটা প্রধান বিচারপতি এককভাবে করবেন না, এটা রুলস হবে। সেখানে ধরেন কথার কথা, এখন একটা বাস্তবতা কি, আমাদের এখন বেঞ্চ বোধহয় 100-150টা, জাজ কত, মামলা কত, মাননীয় প্রধান বিচারপতি যিনি হন তার বিশাল দায়িত্ব। ইনশাল্লাহ আন্দোলন করে আমরা বিচার বিভাগের সচিবালয় আদায় করব, যে নির্বাচিত সরকার আসলে সেইটার কার্যক্রম সমস্ত দেশের, কারণ এই সরকার তো দিল না, এই সরকার কোনোটাই চাইনি। সরকারকে দায়ী করবেন নাকি আসিফ নজরুলকে দায়ী করবেন, না প্রধান বিচারপতিকে দায়ী করবেন? না, এইটা হচ্ছে না, প্রধান বিচারপতি না, এই ক্ষেত্রে প্রধান বিচারপতির কোনো দায় নাই।